হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আজকের পর্বে স্বাগত। দেখো, দুটো বিষয় নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো। প্রথমত ইকোনমিক জিওগ্রাফির বিষয়টা নিয়ে, আর দ্বিতীয়ত মক টেস্টের বিষয়। তো প্রথমেই আমি দ্বিতীয়টা বলছি, অর্থাৎ মক টেস্টের বিষয় বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মক টেস্টের বিষয়ে ডেমো সহ ফুল ডিটেলসের একটা আলোচনা রয়েছে। তো এই ভিডিওটা তোমরা একবার দেখে নিও। আমি কথা দিচ্ছি সম্পূর্ণ অন্য ধরনের একটা মক টেস্টের আইডিয়া তোমরা পাবে। এবার চলে আসি আমি প্রথম পর্ব, যেটাতে মূলত ইকোনমিক জিওগ্রাফির বিষয়টা নিয়েই কথা বলব। অলরেডি তোমরা এই থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে ইকোনমিক জিওগ্রাফির বিষয়টা নিয়েই মূলত আলোচনা করা হবে। দেখো, এই ইকোনমিক জিওগ্রাফির বিষয়টা কিভাবে পড়বো সেটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছো। তো কয়েকটা কথা একটু মন দিয়ে শোনো। এই ভিডিওতে মূলত আমি ভারতের বিভিন্ন ইকোনমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং কয়েকদিনের মধ্যে এই একই রকমভাবে ওয়ার্ল্ডের যে ইকোনমিক বিষয়গুলো রয়েছে অর্থনৈতিক জিওগ্রাফির আমাদের সিলেবাস অনুসারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, এই বিষয়ে বলি যে আমি 2016 সালের যে ফার্স্ট এসএলএসটিটা হয়েছিল তার কোশ্চেনগুলো নিয়ে একটু দেখছিলাম যে এই ইকোনমিক জিওগ্রাফির টপিক থেকে কতগুলো কোশ্চেন এসেছে। তো সেখান থেকে আমি দেখলাম যে এইচএসের পার্টটাতে মাত্র একটা কোশ্চেন এসেছে, আর মাধ্যমিকের যে পার্টটা রয়েছিল অর্থাৎ এসএলএসটির মাধ্যমিকের যে কোশ্চেনগুলো হয়েছিল তাতে 4টে ইকোনমিক জিওগ্রাফি থেকে কোশ্চেন ছিল। তো ভেবে দেখো যে আচ্ছা, তো ওই 4টের মধ্যে আবার 2টো ছিল ওয়ার্ল্ডের আর 2টো ছিল ইন্ডিয়ার। কোশ্চেনগুলো আমি যদি তোমাদের এখনই বলি তাহলে দেখবে এইরকম কোশ্চেনগুলো পড়েছিল, যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এরোপ্লেন তৈরির কেন্দ্রস্থল কোনটা, লৌহ শিল্পের সর্বাপেক্ষা উন্নত দেশ, আর লাস্টে যেটা এসেছিল পৃথিবীর কাষ্ঠ শিল্পের নরম বৃক্ষের চাহিদার শতকরা হার কত। তো এই ধরনের কোশ্চেনগুলো ছিল। তো ভেবে দেখো যে এই এত বড় সিলেবাস থেকে, মানে এত বড় সিলেবাসটা কমপ্লিট করার পর তুমি সেখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন পাবে, এবং যেগুলোর মধ্যে আবার 2টো কমন আবার 2টো আনকমন, অর্থাৎ সেই 2টো তুমি পুরো সিলেবাস পড়লেও কমপ্লিট করতে পারবে না, এই ধরনের কোশ্চেন থাকবে, আর 2টো হয়তো তুমি যা পড়বে তার মধ্যে চলে আসবে। তো আরেকটা বিষয় ভেবে দেখো যে এতগুলো ডেটা তোমাকে মুখস্থ করতে হবে এবং ডেটাগুলো ডাইনামিক, অর্থাৎ প্রতি বছর চেঞ্জ হয়, আর এই ডেটাগুলোকে তোমার কাছে মুখস্থ, ঠোঁটস্থ আর মগজাস্ত্র ছাড়া কোনো উপায় নেই, অর্থাৎ তুমি কোনো কনসেপ্ট দিয়ে এই বিষয়গুলোকে মনে রাখতে পারবে না। তার সাথে আরেকটা বিষয় যেটা সমস্যা সেটা হচ্ছে যে কোনটা ঠিক সেটা আমরা জানি না। বই বলছে এক কথা, আবার ইন্টারনেট বলছে আরেক কথা। তো আমরা এখানে করবোটা কি, প্রকৃত ইনফরমেশন পাবো কোথায়? তো আর তা বলে কি আমরা এটা পড়বো না, তাহলে কি ছেড়ে দেবো? তা তো করা যাবে না। তো এখানে আমার একটা পরামর্শ, একান্তই আমার ব্যক্তিগত, তোমরা তোমাদের মতো করে ভেবে দেখো। তো দেখো, তোমরা যতটুকু এতদিন পর্যন্ত যারা যতটুকু পড়েছো আর আজকে আমার এই পিডিএফ থেকে যতটুকু ইনফরমেশন পাবে এইটুকু শুধু পড়ে রাখো, এর পেছনে আর বেশি সময় দিও না। অল্পই মাত্র সময় রয়েছে, ফলে এর পেছনে আর সময় দিও না, কারণ এমনিতে 2টো প্রশ্ন, আবার যেগুলো খুব সহজ যা পড়েছো তাতেই উত্তর পেয়ে যাবে, আবার এমনও 2টো প্রশ্ন থাকবে যেগুলো তুমি পুরো সিলেবাস পড়লেও শেষ করতে পারবে না। যেমন আমি 2016 সালের যে কোশ্চেনটা বলেছিলাম যে কাষ্ঠ শিল্পে নরম বৃক্ষের শতকরা হার কত, তুমি যত সিলেবাস পড়ে নাও এর উত্তর তুমি কখনো পাবে না, তোমাকে আন্দাজে অ্যান্সার করে আসতেই হবে। খুব লাকিলি হয়তো কেউ করতে পারে, কিন্তু তার জন্য প্রচুর পড়তে হবে। তো সেই জন্য আমি বলবো যে এই বিষয়টা নিয়ে বা এই পার্টটা নিয়ে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, দুশ্চিন্তা করারও কোনো প্রয়োজন নেই। তুমি অন্য বিষয়গুলোর প্রতি ফোকাস করো এবং যতটুকু পড়েছো আর এই ভিডিও থেকে যতটুকু ইনফরমেশন পাবে তাতেই তার উপরই ভরসা করে যাও। আশা করি পরীক্ষা খুব একটা খারাপ হবে না। ওকে, তো বোঝা গেল। আর তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানিও যে এই বিষয়ে কি তোমরা ভাবছো। তো চলো আজকের এই পার্টে বা এই ভিডিও থেকে আমি তোমাদের কতটুকু ইনফরমেশন দিতে পারি বা কতটুকু সাহায্য করতে পারি সেটা দেখে নিই। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগ্রোক্রপ 2023-24, অর্থাৎ এখানে আমি যে ইনফরমেশনটা অ্যাড করেছি এগুলো সম্পূর্ণই কিন্তু 2023-24-এর ডেটা, রিসেন্ট 2025-এর ডেটা কিন্তু নয়, বা একদম পুরনো ডেটাও নয়। তো প্রথমেই যেটা রয়েছে এগ্রোক্রপ, অর্থাৎ কৃষিকাজের ওপর যে ভারতবর্ষের বিভিন্ন যে কৃষি কাজগুলো রয়েছে তার উপর। এখানে দেখো আমি টেবিলটাতে প্রথমেই করেছি ফুড ক্রপস।
ফুড ক্রপসের মধ্যে রাইস, হুইট এবং মাইজা এই তিনটাকে নিয়েছি, কারণ এই তিনটা থেকেই মোস্ট প্রবাবলি কোশ্চেন থাকে। তো এই তিনটের মধ্যে থেকে তাহলে এখানে দেখো ফার্স্ট র্যাঙ্ক সিটি, সেকেন্ড র্যাঙ্ক সিটি এবং থার্ড র্যাঙ্ক সিটি, এই তিনটে র্যাঙ্কের সিটি করেছি। সবগুলো আমার 5টা 10টা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা নেটের লেভেলে কোশ্চেন নয় যে তোমাকে 3 নম্বর 4 নম্বর থেকে কোশ্চেন দেবে। ফলে আশা করি তোমরা প্রথম 3টে করলেই অ্যান্সার পেয়ে যাবে, বা ম্যাচিং যদি থাকে তাহলে তো হয়েই যাবে। তো প্রথমে দেখো রাইস হচ্ছে তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গল। এবার এই প্রথম কোশ্চেনটা নিয়েই অনেকের মনে কনফিউশন থাকে, কোথাও দেখছি তেলেঙ্গানা, কোথাও দেখছি ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু ইন্টারনেটেও এরকম বিভিন্ন বিষয় বিভিন্ন রকম বলছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিষয়গুলো। তো তোমরা এখানে দুটো অপশানই মনে রাখবে, যদি তেলেঙ্গানা থাকে তো তেলেঙ্গানা করবে, আর যদি না থাকে তো ওয়েস্ট বেঙ্গল করবে। আর উত্তরপ্রদেশ সেকেন্ড, এটা তো কোনো কিছু বলার নেই। ক্লিয়ার? তো অপশানে দেখবে যে কোনটা আছে, তেলেঙ্গানা আর ওয়েস্ট বেঙ্গল যদি না থাকে একসঙ্গে আশা করি দেবে না। হুইট উত্তরপ্রদেশ হচ্ছে ফার্স্ট, মধ্যপ্রদেশ হচ্ছে সেকেন্ড এবং থার্ড হচ্ছে পাঞ্জাব। মাইজা বা যেটাকে আমরা কর্ন হিসাবে জানি, তার প্রথম হচ্ছে কর্ণাটক, সেকেন্ড হচ্ছে বিহার আর থার্ড হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট এবার চলেছি মিলেট ক্রপস। এই মিলেট ক্রপস কোনগুলো না, যেগুলো সাধারণত মিলেট ক্রপস বলতে আমরা বুঝি, একটু বলে দিই ফুড ক্রপস আর মিলেট ক্রপসের মধ্যে যে ডিফারেন্স। ফুড ক্রপস হচ্ছে মানে যেগুলো খাদ্যশস্য আমরা প্রাচীনকাল থেকে খাদ্য হিসেবে জানি, আর মিলেট ক্রপস হচ্ছে ঘাসের দানা বা ঘাসের বীজ। এগুলো কিন্তু অতীতে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতাম না। ক্লিয়ার? তো পরবর্তীকালে এখন বর্তমান দিনে এই মিলেট ক্রপসগুলোকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করছি। মূলত এগুলো পশু খাদ্যের জন্য চাষ করা হতো, ঘাসের বীজ। তো তার মধ্যে কোনটা পড়ে? বাজরা, জোয়ার এবং রাগি, এই তিনটেকে সাধারণত মিলেট শস্য বলে। বাজরাকে বলা হয় পার্ল মিলেট, জোয়ারকে বলা হয় সোরগ্রাম মিলেট, আর রাগিকে বলা হয় ফিঙ্গার মিলেট। এগুলো দেখে রাখবে, এখান থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে কোনটা মিলেট ক্রপস নয়। ক্লিয়ার? বা কোনটা ফুড ক্রপস নয়। তো বাজরার ক্ষেত্রে রাজস্থান হচ্ছে প্রথম, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ, থার্ড হচ্ছে হরিয়ানা। জোয়ারের ক্ষেত্রে মহারাষ্ট্র ফার্স্ট, কর্ণাটকা সেকেন্ড, রাজস্থান থার্ড। রাগির ক্ষেত্রে কর্ণাটকা ফার্স্ট, তামিলনাড়ু সেকেন্ড, উত্তরাখণ্ড থার্ড। তো এই ইনফরমেশনগুলো আমি তোমাদের এখানে তোমাদের ডেটাটা দেবো যে কোথা থেকে ইনফরমেশনগুলো পেয়েছি। এই যে দেখো, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার 2023-24, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স অ্যাট এ গ্লান্স 2024, কমোডিটি বোর্ড, টি কফি বোর্ড 2023, এদের থেকে ইনফরমেশনগুলো নিয়েছি। এবং এছাড়াও অন্যান্য সোর্সগুলো দেখো, এই যে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে তাদের বিভিন্ন পার্ট থেকে এই সোর্সগুলো নেওয়া। ফলে তোমরা এরপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এনরিচ, ক্লোরাইড, ইন্ডিয়া টাইমস, তারপরে দেখো এডুকেমি, বাইজুস, এক্সাম প্রিভিয়াস, এই বিভিন্ন যে তোমাদের উইকিপিডিয়া, তারপর আড্ডা 24, এগুলো সমস্ত এই যে আড্ডা 24/7 এগুলো থেকেও কিন্তু ডেটাগুলো নেওয়া, ওদের যে পিডিএফগুলো থাকে, মানে সবগুলো নয়, যেটা সঠিক সেগুলো নেওয়া হয়েছে। নেক্সট দেখো বলেছে ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ কোনটা না, যেগুলো বিক্রি করি বা যেগুলো আমরা চাষ করি সেগুলো মূলত টাকা ইনকামের জন্য, যেমন সুগার কেন, জুট, কটন, এগুলো হচ্ছে কি ক্যাশ ক্রপের উদাহরণ। তো সুগার কেনের থেকে ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র হচ্ছে সেকেন্ড, কর্ণাটক হচ্ছে থার্ড। জুটের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, জুট এবং মেস্টা বলে আরেকটা আছে, সেটার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রথম, বিহার হচ্ছে সেকেন্ড এবং আসাম হচ্ছে থার্ড। কটনের ক্ষেত্রে গুজরাট, কারণ আমরা জানি পশ্চিম ভারতের গুজরাট, মহারাষ্ট্র এই দুটো তো হবেই ফার্স্ট সেকেন্ড, আর তেলেঙ্গানা হচ্ছে থার্ড। নেক্সট চলে আসছি অয়েল সিডস বা তৈলবীজ, যেগুলো যেমন গ্রাউন্ডনাট, বাদাম, সয়াবিন তেল, র্যাপিড বা মাস্টার্ড অয়েল, সরষের তেল যেটা আমরা ব্যবহার করি, এবং পালস। এখানে পালসটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়, ডাল শস্য, এটা এখানে দেওয়ার জন্য সেই জন্য আমি নট লিখে রেখেছি, তবু মনে রাখবে যদি ডাল জাতীয় শস্য পড়ে সেই জন্য। অ্যান্ড সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল। তো গ্রাউন্ডনাটের ক্ষেত্রে গুজরাট হচ্ছে ফার্স্ট, রাজস্থান সেকেন্ড, মধ্যপ্রদেশ থার্ড। সয়াবিনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ ফার্স্ট, মহারাষ্ট্র সেকেন্ড, রাজস্থান থার্ড। মাস্টার্ড অয়েলের রাজস্থান ফার্স্ট, উত্তরপ্রদেশ সেকেন্ড, মধ্যপ্রদেশ থার্ড। পালস বা ডাল জাতীয় শস্য যেটা আমি বলছি সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ফার্স্ট, মহারাষ্ট্র সেকেন্ড এবং রাজস্থান হচ্ছে থার্ড। সানফ্লাওয়ারের ক্ষেত্রে কর্ণাটকা ফার্স্ট, হরিয়ানা থার্ড এবং হরিয়ানা সেকেন্ড, ওড়িশা হচ্ছে থার্ড। তো এইগুলো তোমরা মুখস্থ করবে এবং এই পিডিএফটা নিয়ে যেখানে পড়তে বসে সেখানে চিটিয়ে রাখবে, তবে কিন্তু এটা মনে থাকবে, নাহলে ভুলে যাবে। নেক্সট হচ্ছে গার্ডেন ক্রপস বা যেগুলোকে আমরা ওই বাগিচা শস্য বলি, সেগুলোকে আবার পরক্ষণে ক্যাশ ক্রপও বলা হয়, কারণ এগুলো চাষ করা হয় মূলত টাকা ইনকামের জন্য। তাদের মধ্যে কি আছে? টি, কফি এবং রাবার, এই তিনটেই দিয়েছি, অন্য কিছু দিইনি। টির মধ্যে আসাম আমরা সকলেই জানি প্রথম, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড, তামিলনাড়ু হচ্ছে থার্ড। কফির ক্ষেত্রে কর্ণাটকা ফার্স্ট, কেরালা, তারপর তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারত। আর রাবারের ক্ষেত্রে কেরালা ফার্স্ট, ত্রিপুরা সেকেন্ড, কর্ণাটকা থার্ড। ওকে, তো এবার দেখো আমি পরে কি করেছি, তোমাদের যাতে এই বিষয়গুলো আরও সুবিধা হয় তার জন্য প্রত্যেকটা স্টেট কোন কোন টপিকগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে সেগুলো করে দিয়েছি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড না, ফার্স্ট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রথম হচ্ছে কি রাইস,
ওই যে বললাম কনফিউশন, যদি রাইস থাকে ওয়েস্ট বেঙ্গল থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল করবে, তেলেঙ্গানা থাকলে তেলেঙ্গানা করবে ফার্স্ট। ওয়েস্ট বেঙ্গল রাইস অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল 2022 সালের আগে পর্যন্ত প্রথম ছিল, তো 2023-24 এসে তেলেঙ্গানা প্রথম হয়, কিন্তু বর্তমানে 25-এ দেখবে তোমাদের আপডেটেড ডেটা অনুযায়ী মেবি ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট রয়েছে, তো সেই জন্য কনফিউশন রয়েছে। তো ডেটাটা এই যে বললাম না ডাইনামিক ডেটা, প্রত্যেক বছর চেঞ্জ হয়, অর্থাৎ এখানে ঘোড়ার রেসের মতো দৌড় চলে, আজ এই বছর এ হলো তো ও পরের বছর সে ফার্স্ট বা সেকেন্ড হয়ে যায়। তো সেই জন্য এই ডেটাগুলো মুখস্থ করাও খুব ডিফিকাল্ট, এবং কোনটা যে সঠিক না তুমি জানো না আমি জানি, কেউ জানে না। ফলে যতক্ষণ না মিনিস্ট্রি অফ ফুড সেটাকে পাবলিশ করছে সেটা সঠিক, ততক্ষণ পর্যন্ত হবে না। নেক্সট দেখো তাহলে জুটের ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল একদম নির্দ্বিধায় প্রথম। নেক্সট উত্তরপ্রদেশ কোনগুলোতে প্রথম আছে দেখো, হুইট প্রোডাকশন, সুগার কেন এবং পটাটো, এই তিনটের ক্ষেত্রে উত্তরপ্রদেশ হচ্ছে ফার্স্ট। তামিলনাড়ু বানানা, কোকোনাট এবং ক্লোভস, ক্লোভস মানে হচ্ছে তোমাদের ওই লবঙ্গ, লবঙ্গের ক্ষেত্রে প্রথম হচ্ছে তামিলনাড়ু। রাজস্থান র্যাপসিডস অর মাস্টার্ড সিডস মানে সর্ষে আর হচ্ছে বাজরা। কর্ণাটকা কফি এবং রাগির ক্ষেত্রে প্রথম। গুজরাট কটন এবং গ্রাউন্ডনাট। মধ্যপ্রদেশ পালস এবং সয়াবিন। এবং আসাম হচ্ছে টি প্রোডাকশন। তো এই পার্টটা কিন্তু খুব কাজে লাগবে, এটা একটু মনে রাখবে, কারণ এখান থেকেই তোমাদের দেখবে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমি যেটা করেছি কি, ভারতবর্ষের 4টি কৃষি উৎপাদনকারী রাজ্যের তালিকা দিয়েছি, অর্থাৎ কারা কারা শুধুমাত্র কৃষিজ দিক থেকে অর্থাৎ কৃষিজ প্রোডাক্টের দিক থেকে প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ। প্রথমে দেখো কে, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে বেশি কৃষিজ দ্রব্য, অর্থাৎ এখানে তোমার খাদ্যশস্য থাকতে পারে, এখানে তোমার বাগিচা শস্য থাকতে পারে, এখানে তোমার ক্যাশ ক্রপ থাকতে পারে, সমস্ত কিছু মোটামুটি কৃষিজ প্রোডাক্ট, সেগুলোর ক্ষেত্রে প্রথম হয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র, মেজর যে ফসলগুলো দেখে নাও। তৃতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, আর ফোর্থ হচ্ছে পাঞ্জাব। এই সিকোয়েন্সটাও মনে রাখবে। আর পরে যেটা করেছি দেখো, ভারতবর্ষের 5টি খাদ্যশস্য উৎপাদন করে, অর্থাৎ যেগুলো শুধু ফুড ক্রপস, তাদের ক্ষেত্রে একই রকম উত্তরপ্রদেশ প্রথম। তাহলে উত্তরপ্রদেশ কৃষিকাজের দিক থেকে প্রথম, এটা মাথায় রাখবে, সে খাদ্যশস্য হোক আর খাদ্যশস্য না হোক, উত্তরপ্রদেশ প্রথম। পাঞ্জাব দ্বিতীয়, কারণ পাঞ্জাব হচ্ছে গম উৎপাদনে খুব অগ্রগণ্য। পাঞ্জাবকে বলা হয় ভারতের হুইট বয়েল, অর্থাৎ গমের পাত্র। গম, ধান, ভুট্টা। মধ্যপ্রদেশ ধান, গম, জোয়ার। বিহার, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে যেমন ধানের বোল বলা হয়। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি খাদ্যশস্য উৎপাদন। পশ্চিমবঙ্গে শুধু ধানটা বেশি হয়, কিন্তু গম বা ডাল জাতীয় শস্যগুলো কম হয়। নেক্সট এখানে যেটা বলেছি দেখো, উত্তরপ্রদেশ সর্বাধিক কৃষিজ ফসল উৎপাদনকারী রাজ্য, সেই সঙ্গে খাদ্যশস্য উৎপাদনেও প্রথম স্থানাধিকারী। সোর্সগুলো তো আমি বললাম এখানে। নেক্সট আমরা চলে আসছি মিনারেল, অর্থাৎ 2023-24 মিনারেল সোর্সে কোন কোন রাজ্য কেমন আছে, র্যাঙ্ক অফ স্টেট। প্রথমেই চলে আসি আয়রন ওর। তো আয়রন ওরে দেখো ফার্স্ট র্যাঙ্ক স্টেট এবং তাদের উৎপাদনটা দিয়েছি, উৎপাদনটা আমি আর বলবো না, তোমরা দেখে নেবে। সেকেন্ড র্যাঙ্ক এবং থার্ড র্যাঙ্ক। আয়রন ওরের ক্ষেত্রে প্রথম হচ্ছে ওড়িশা, অর্থাৎ লৌহ আকরিকের ক্ষেত্রে ওড়িশা, তারপর ছত্তিশগড়, তারপর হচ্ছে কর্ণাটক। কোলের ক্ষেত্রে ঝাড়খণ্ড, এবং রিজার্ভের ক্ষেত্রেও দেখো কিন্তু ঝাড়খণ্ড হচ্ছে কি প্রথম, মানে ঝাড়খণ্ডে প্রায় 50%-এর বেশি ভারতবর্ষের টোটাল কোলের রিজার্ভ রয়েছে, অর্থাৎ অন্যান্য রাজ্যগুলো যত পরিমাণ কয়লা পাওয়া যায় তার 50% রিজার্ভ মানে সঞ্চয় আছে ঝাড়খণ্ডে, মূলত তোমার ওই দামোদর ভ্যালি উপত্যকাটাতে। আর ওড়িশা হচ্ছে উৎপাদনের দিক থেকে সেকেন্ড এবং রিজার্ভের দিক থেকেও সেকেন্ড। একই রকমভাবে এই ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে কিন্তু কম্পিটিশান চলতে থাকে, এবছর এ হয় ও বছর ও হয়। তো 2023-24 হয়তো ঝাড়খণ্ড রয়েছে, কিন্তু 22-23 হয়তো ওড়িশা রয়েছে। তো সেই জন্য এখানে আমি গ্রিন কালার দিয়ে রেখেছি যে এই দুটোকেই মনে রাখতে হবে আমাদের, ফার্স্ট সেকেন্ডের মধ্যে অল্টারনেটিভ যেটা আসবে সেটাকেই আমাকে করতে হবে। যদি দুটো অপশন দিয়ে দেয় তাহলে ঝাড়খণ্ড করবো, আর যদি না দেয় তখন ওড়িশাও কেউ করতে পারে। ক্লিয়ার? ম্যাচিংয়ের ক্ষেত্রে এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে ছত্তিশগড়। ওয়েস্ট বেঙ্গল কোল উৎপাদনে ফোর্থ, রানীগঞ্জ, ঝরিয়া এই যে অঞ্চলগুলোতে, রানীগঞ্জের আসানসোলের যে কয়লাগুলো সেই হিসেবে পশ্চিমবঙ্গে ফোর্থ প্লেস ডিজার্ভ করে। নেক্সট বক্সাইট উৎপাদনে ওড়িশা প্রথম, গুজরাট সেকেন্ড, ঝাড়খণ্ড থার্ড। লাইমস্টোনে রাজস্থান প্রথম, মধ্যপ্রদেশ সেকেন্ড এবং অন্ধ্রপ্রদেশ থার্ড। লাইমস্টোন অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত রয়েছে লাইমস্টোনের গুহা, অবশ্যই তোমরা অনেকে বেড়াতে যাও, বোরা গুহা, তাই তো। নেক্সট হচ্ছে কপার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড। দেখো এখানে আমি অন্যান্য যে সমস্ত মিনারেলসগুলো আছে সেগুলো দিইনি ইচ্ছা করে, কারণ ওইগুলো থেকে কোশ্চেন খুব রেয়ার আসে। মূলত যেটা আসে আয়রন, কোল, এই বক্সাইট, লাইমস্টোন, এই কপার, এইগুলো থেকেই আসে। ফলে আমি এইটুকুই দিয়েছি, কারণ অতিরিক্ত পড়ে অতিরিক্ত মাথা খারাপ করে লাভ নেই। সব হয়তো পরীক্ষায় গিয়ে দেখবে সবে এর ঘাড়ে ও ওর ঘাড়ে সে উঠে গেছে, ফলে সেই জন্য আমি এটা আর দিইনি। আর
নেক্সট দেখো লৌহ আকরিক, কয়লা, বক্সাইডের যে মেন যে রিজিয়নগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে। উড়িষ্যার যেমন কেওনঝড়, সুন্দরগড়, তারপর ভারতের মোট উৎপাদনের 50% সরবরাহ করে। ছত্তিশগড়ের বাইলাডিলা খনি, কর্ণাটকের বেলারি হসপেট অঞ্চল লৌহ আকরিকের দিক থেকে অগ্রগণ্য। কয়লার ক্ষেত্রে ছত্তিশগড়ের কোরবা, সিংরাউলি, ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, ঝরিয়া, ওড়িশার তালচের, এই নামগুলোও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, সেই জন্য আমি ছোটো করে দেওয়া আছে, একটু দেখে নিও। আর তথ্যসূত্র যেমন দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, খনিজ মন্ত্রক 2023-24 থেকে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বিভিন্ন রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। সুতরাং অথেন্টিকেশনটা মোটামুটি আমি বজায় রাখার চেষ্টা করেছি। নেক্সট, মোট খনিজের উৎপাদন। আচ্ছা, মোট খনিজের উৎপাদন যেমন আমরা কৃষিকাজের ক্ষেত্রে দেখলাম, ঠিক একই রকম মোট খনিজের উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম হচ্ছে ওড়িশা, প্রায় কত 44.11%। কী কী পাওয়া যায় এখানে, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইড, ক্রোমাইট, কয়লা, সমস্ত কিছু খনিজ ওড়িশায় পাওয়া যায়। ওড়িশা একদম খনিজ ভাণ্ডার বলতে পারো। নেক্সট, তারপর হচ্ছে ছত্তিশগড় 17.34%, লৌহ আকরিক, কয়লা, ডোলোমাইট, টিন ইত্যাদি। অ্যান্ড থার্ড হচ্ছে রাজস্থান 14.10%। রাজস্থানে মূলত যে মার্বেল, জিপসাম, চুনাপাথর এই ধরনের, অর্থাৎ বিভিন্ন ধরনের পালস বা এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। কর্ণাটক 13.24, লৌহ আকরিক, এবং কর্ণাটকের হচ্ছে সোনা। মনে রাখবে এই যে আমরা কেজিএফ সিনেমাটা দেখেছি না, কেজিএফ, তাই তো, কোল্লার গোল্ডফিল্ড, সেটা কিন্তু কর্ণাটক রাজ্যেই ছিল। ওকে, নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, যা হচ্ছে 4.3%। ঝাড়খণ্ডে মূলত কয়লাটাই হচ্ছে মূল, প্রচুর পরিমাণে পাওয়া যায়, এছাড়াও খুব সামান্য পরিমাণ লৌহ আকরিক, মাইকা, ইউরেনিয়াম ইত্যাদি পাওয়া যায়। নেক্সট 3 নম্বর হচ্ছে পাওয়ার রিসোর্স। তো পাওয়ার রিসোর্সের ক্ষেত্রে একই রকমভাবে র্যাঙ্ক অফ স্টেট ইন ইন্ডিয়া, পাওয়ার রিসোর্সের ক্ষেত্রে কোল। আচ্ছা, এখানে যেটা আমি করেছি পাওয়ার রিসোর্স সবগুলো একসঙ্গে দিয়েছি, কোল, হাইড্রো, থার্মাল, কোল, হাইড্রো, সোলার, উইন্ড, নিউক্লিয়ার এবং টাইডাল, এই কয়েকটা বিষয়। এখানে কোলের ক্ষেত্রে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ একই রকম, অল্টার চেঞ্জ হতে পারে ওই ম্যাচিংয়ের ক্ষেত্রে, মনে রাখবে। ফার্স্ট র্যাঙ্কে হচ্ছে মহারাষ্ট্র, কখনো কখনো আবার উত্তরপ্রদেশকেও বলা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেকেন্ডে হচ্ছে গুজরাট। ক্যাপাসিটিগুলোও দেখতে পারো। হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে হিমাচল প্রদেশ হচ্ছে প্রথম, উত্তরাখণ্ড হচ্ছে সেকেন্ড, অরুণাচল প্রদেশ হচ্ছে থার্ড। সোলারের ক্ষেত্রে রাজস্থান প্রথম, তারপর হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে কর্ণাটক। উইন্ডের ক্ষেত্রে গুজরাট হচ্ছে প্রথম, তামিলনাড়ু সেকেন্ড। একই রকম অল্টার চেঞ্জ থাকতে পারে, কখনো কোথাও তামিলনাড়ুকে প্রথম বলেছে, কিন্তু এটা অনেক পুরনো ডেটাতে তো প্রথম ছিল তামিলনাড়ু, কিন্তু বর্তমানে আধুনিক ডেটাতে গুজরাট কিন্তু প্রথম। গুজরাটের খাম্বাদ উপসাগর বরাবর প্রচুর পরিমাণে এই ধরনের উইন্ড মিল রয়েছে। অ্যান্ড মহারাষ্ট্র হচ্ছে থার্ড। নিউক্লিয়ারের ক্ষেত্রে তামিলনাড়ু প্রথম, এটা একদম নির্দ্বিধায়, গুজরাট হচ্ছে সেকেন্ড, রাজস্থান হচ্ছে থার্ড। অ্যান্ড টাইডালের ক্ষেত্রে একই রকম, গুজরাট হচ্ছে প্রথম, ওই বললাম না গুজরাটের খাম্বাদ উপকূল বরাবর টাইডাল এনার্জির বিশাল পটেন্সিয়ালিটি আছে। তো একটা জিনিস এখানে মনে রাখবে, টাইডাল এনার্জি কিন্তু ভারতবর্ষে সেভাবে উত্তোলন মানে তোমাদের ইউজ করা হয় না, বা টাইড থেকে সেভাবে শক্তি অর্জন করা হয় না, সবই পোটেন্সিয়াল বা সম্ভাবনা। এক্ষেত্রে সেকেন্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চলে প্রায় 3.75 মেগাওয়াট একটা টাইডাল প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা চলছে, সেই জন্য সেকেন্ড র্যাঙ্কে রয়েছে। এছাড়াও থার্ড এবং ফোর্থে সেভাবে কেউ অগ্রগণ্য নয়। নেক্সট চলে আসছি 2023-24 অর্থ বছরে ভারতের শীর্ষ 4টি পেট্রোলিয়াম উৎপাদনকারী রাজ্য, অর্থাৎ ওখানে পেট্রোলিয়ামটা নেই, সেই জন্য আমি এখানে আলাদা করে দিয়েছি। 1 নম্বরে রয়েছে রাজস্থানের বারমের, সাঞ্চর বেসিন এবং মাঙ্গালা ভাঙ্গম ঐশ্বর্য মূলত হচ্ছে ক্ষেত্র, প্রায় 50% উৎপাদন করে। নেক্সট হচ্ছে গুজরাটের কম্বে এবং আঙ্কেলেশ্বর, মেহসানা, কল্লোল ইত্যাদি অঞ্চলগুলিতে 25 থেকে 30% ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত খনিজ তেলের ভাণ্ডার রয়েছে বা তারা উত্তোলন করে থাকে। এরপর হচ্ছে আসামের বেসিন, ডিব্রুগড়, দুলিয়ান, নাহারকাটিয়া এইগুলোতে 12 থেকে 15% উত্তোলন করা হয়। ফোর্থ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কোথাও ফোর্থ দেখবে তামিলনাড়ুও করা আছে, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু দুটোই মনে রাখবে। সমুদ্র উপকূলবর্তী কৃষ্ণা এবং গোদাবরী বেসিন থেকেই মূলত উত্তোলন করা হয়, এবং এর নির্দিষ্ট পরিমাণ যদিও নেই, কিন্তু ধীরে ধীরে উত্তোলন করা হচ্ছে। এখানে আর দুটো বিষয় একটু মনে রাখো, দেখো উপরোক্ত ছাড়াও মহারাষ্ট্রের বোম্বে হাই সমুদ্রের উপর স্থাপিত তেল উৎপাদন কেন্দ্র, অর্থাৎ এই যে 4টে স্টেটের কথা নাম বলে এদের বিভিন্ন অপশানগুলো দিলাম, সেগুলো সবগুলোই কিন্তু কোথায় অবস্থিত, স্থলভাগের মধ্যে। একমাত্র মহারাষ্ট্রের বোম্বে হাই সমুদ্রের উপর স্থাপিত তৈল শোধনাগার বা তৈল উৎপাদন ক্ষেত্র। আর ভারতের শীর্ষ 4টি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী রাজ্য হলো আসাম, রাজস্থান, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ। তোমরা আমাকে একজন কমেন্ট করেছিল প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী রাজ্যগুলোকে
তো সেটা আমি এখানে ডিটেলসে দিইনি, কারণ এখান থেকে সেরকম কোশ্চেন থাকে না, শুধু সেই জন্য আমি শুধু স্টেটগুলোর নাম মনে রাখবে, আসাম, রাজস্থান এবং গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ। ওকে, নেক্সট, নেম অফ লার্জেস্ট পাওয়ার স্টেশন, অর্থাৎ এই যে থার্মাল পাওয়ারগুলো আমরা করেছি, প্রত্যেকটা পাওয়ার অনুসারে কোথায় সবথেকে বড় বড় পাওয়ার স্টেশনগুলো রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোর নাম কি। কয়লা ভিত্তিক থার্মাল বা কোল ভিত্তিক হচ্ছে বিন্ধ্যাচল পাওয়ার স্টেশন, মধ্যপ্রদেশ, সব থেকে বড় থার্মাল প্রজেক্ট, এখান থেকে সব থেকে বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। নাম কি? বিন্ধ্যাচল পাওয়ার স্টেশন। জলবিদ্যুৎ কেন্দ্র কয়না হাইড্রোলিক প্রজেক্ট, মহারাষ্ট্রের কয়না রিভারের উপর উপস্থিত, গোদাবরীর একটা উপনদী, কয়নার উপর এই হাইড্রোলিক প্রজেক্টটা রয়েছে। এছাড়াও এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম, আর যেটা তেহরি নামটা মনে রাখবে, তেহরি হচ্ছে ভারতের দীর্ঘতম, উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর ওপর, এটা হচ্ছে দীর্ঘতম আর এটা হচ্ছে বৃহত্তম। নেক্সট, সৌরবিদ্যুৎ সোলার হচ্ছে কি? ভালদা সোলার পার্ক, রাজস্থান, ভাদলা সোলার পার্ক, রাজস্থান, সেই জন্য রাজস্থান দেখবে সৌরবিদ্যুতে প্রথম, এই সোলারে দেখছে প্রথম, এইটা হচ্ছে বৃহত্তম, ভারতের সব থেকে বড় ভাদলা সোলার পার্ক। বায়ুর ক্ষেত্রে মুপান্ডাল উইন্ড ফার্ম, তামিলনাড়ু কন্যাকুমারীতে অবস্থিত। পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে কুদানকলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তামিলনাড়ু, এই কুদানকলমের জন্যই তামিলনাড়ুকে নিউক্লিয়ারের দিক থেকে সব থেকে বেশি অগ্রগণ্য করে রেখেছে। অ্যান্ড জোয়ার বিদ্যুতের ক্ষেত্রে গালফ অফ খাম্বাত বা গুজরাটের বলতে পারে কি গালফ অফ খাম্বাত বলতে কচ্ছ উপসাগর, সেই অংশটাতে জোয়ার বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্র, যদিও এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ নয় বা অপারেশনাল হয়নি। নেক্সট দেখো, মোট স্থাপিত ক্ষমতা অনুযায়ী, অর্থাৎ টোটাল যে পাওয়ার ভারতবর্ষে উৎপন্ন করা হয় সেটার কত? 4,17,668 মেগাওয়াট। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে আসে 56.8%, অর্থাৎ ফসিল ফুয়েল থেকে, কোল বা পেট্রোলিয়াম থেকে। আর অজীবাশ্ম জ্বালানি অর্থাৎ নন ফসিল ফুয়েল থেকে, যেমন জোয়ার ভাটা, পারমাণবিক, এইগুলো থেকে আসে 43%। তথ্যের উৎসটাও একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ যেগুলোকে আমরা নবায়নযোগ্য বা পুনর্ব্যবহারযোগ্য সম্পদ বলি, সেই সম্পদের উপর ভিত্তি করে যে সমস্ত রাজ্যগুলো বিদ্যুৎ উৎপন্ন করে, তার মধ্যে রাজস্থান হচ্ছে প্রথম, 37.82 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, মেনলি সোলার পাওয়ার প্রজেক্ট থেকে। গুজরাট 35.1 মেগাওয়াট, মূলত উইন্ড এবং সোলার টাইডাল, মূলত উইন্ড, তার সঙ্গে সঙ্গে সোলার এবং টাইডাল এনার্জি কিন্তু উৎপন্ন করে। 3 নম্বর হচ্ছে তামিলনাড়ু, 11.8 গিগাওয়াট, মূলত উইন্ড এবং সোলার। তাহলে দেখো এখানে নবায়নযোগ্য শক্তির উপর ভিত্তি করে যে সমস্ত রাজ্য প্রথম, সেটা হচ্ছে রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু। নেক্সট হচ্ছে ভারত হলো বিশ্বের 3য় বৃহত্তম বিদ্যুতের গ্রাহক এবং বিশ্বের 3য় বৃহত্তম নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারী। এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা মনে রাখবে। ভারতবর্ষের 3য় বৃহত্তম গ্রাহক এবং 3য় বৃহত্তম নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারী দেশ। নেক্সট, ডেয়ারি, ফিশিং অ্যান্ড লাম্বারিং, অর্থাৎ এখানে 3টে বিষয় যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, সেগুলোকে আমি ইনক্লুড করে একটা টেবিলের মধ্যে দিয়েছি, যাতে করে এগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে মনে রাখতে পারো। কী কী রয়েছে দেখো, প্রথমে রয়েছে ডেয়ারি। ডেয়ারি শিল্পে তোমাদের 2016 সালে যে কোশ্চেনটা এসেছিল, কোন দেশ সর্বপ্রথম, সেটা অবশ্যই হবে ভারতবর্ষ অ্যান্সার। তো তোমরা যারা ওই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পিডিএফটা এখনো পর্যন্ত নিতে পারোনি, তোমরা অবশ্যই নিয়ে নাও, আর কয়েকদিন মাত্র থাকবে। প্রচুর সংখ্যক ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করেছে এবং তাদের খুব সুন্দর ফিডব্যাক পেয়েছি আমি, সবাই বলেছে খুব দারুণ হয়েছে এবং খুব ইনফরমেটিভ। তো ওটা তোমরা যারা এখনো পর্যন্ত নাওনি, ওটা কিন্তু খুব সামান্য কিছু টাকার বিনিময়ে ওটা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা নিয়ে নেবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো ওখানে সলভ করা রয়েছে। তো যেটা বলেছিলাম যে ডেয়ারি মিল্কের ক্ষেত্রে অর্থাৎ দুধ উৎপাদনে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম, কত পার্সেন্ট? প্রায় 16.21% ভারতবর্ষের প্রোডাকশনের ক্ষেত্রে। রাজস্থান সেকেন্ড, মধ্যপ্রদেশ থার্ড। ইনল্যান্ড ফিশিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রথম। ওয়েস্ট বেঙ্গলে তোমরা অনেকেই জানো ময়না এখন ফিশারি হাব, ময়না থেকে প্রচুর পরিমাণে ইনল্যান্ড ফিশারি অর্থাৎ সাদা মাছ উৎপন্ন করা হয়। তো সেটা হচ্ছে কত? 20.4 লাখ মেট্রিক টন। তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার। কোস্টাল ফার্মিংয়ের ক্ষেত্রে গুজরাট হচ্ছে প্রথম, তামিলনাড়ু হচ্ছে সেকেন্ড, কেরালা হচ্ছে থার্ড এবং ফোর্থ হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার টোটাল ফিশিংয়ের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম, অর্থাৎ ইনল্যান্ডের ক্ষেত্রে, কোস্টাল মেরিন ফিশিংয়ের ক্ষেত্রে এবং টোটাল ফিশিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা।
ইনল্যান্ডের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, কোস্টালের ক্ষেত্রে গুজরাট, আর টোটাল ফিশিংয়ে অন্ধ্রপ্রদেশ প্রায় 50 লাখ মেট্রিক টন। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেকেন্ড, থার্ড হচ্ছে গুজরাট, ফোর্থ হচ্ছে তামিলনাড়ু। লাম্বারিং অর্থাৎ টিম্বার বা কাষ্ঠ শিল্পের ক্ষেত্রে মহারাষ্ট্র হচ্ছে প্রথম, 2.5 ঘন কিউব, কারণ কাঠেরটা আমরা 3 ডাইমেনশনাল কিউবে ওজন করে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে, ফলে এটাকে এম কিউব করা হয়েছে ঘনক। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, অ্যান্ড ফোর্থ হচ্ছে গুজরাট। তো অনেকটা ইনফরমেশান এখান থেকে তোমরা পেলে। তো তোমাদের একটা কথা বলি, এখানে দেখো এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এবং সেই সঙ্গে মক টেস্টও যদি দিতে চাও, অর্থাৎ মক টেস্টের ভিডিওটা তো অবশ্যই দেখবে তোমরা, ওখানে কেমনভাবে ডেমো দিয়েছি বা কীভাবে মক টেস্ট দিতে হবে সেগুলো সব আমি এক্সপ্লেন করেছি। তো এর জন্য তোমাদের মেম্বারশিপে জয়েন করতে হবে, ইউটিউব মেম্বারশিপে। দেখো এই মেম্বারশিপটা করার মূল কারণ হচ্ছে যে এইগুলো তৈরি করতে আমাকে দুজন সহযোগী রাখতে হয়েছে, তাদের কিছু ফিস তো দিতেই হবে। আর মেম্বারশিপের ক্ষেত্রে আমি বলি যে একদম ন্যূনতম মূল্যটুকু নির্ধারণ করেছি, অর্থাৎ যেটুকু ইউটিউব থেকে সিলেক্ট করা রয়েছে সব থেকে কম সেটুকু, অর্থাৎ মাত্র 59 টাকা। তো সেখান থেকে তোমরা মেম্বারশিপটা নিয়ে নাও, সেখানে এই পিডিএফটা পাবে এবং আগামী যতগুলো পিডিএফ রয়েছে সবগুলো আমি ওখানে দিয়ে দেবো অ্যাটাচ। আর কি পাবে, সব থেকে বড় কথা, মক টেস্টের ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে প্রচুর ইনফরমেশান দেওয়া আছে। গুগল ফর্মে মক টেস্ট হবে এবং 60 নম্বরের 90 মিনিটের মক টেস্ট হবে, ক্লিয়ার? তো সেখান থেকে তোমরা অবশ্যই মেম্বারশিপে জয়েন করো। এবং যেমন আমি আমার এই ভিডিওগুলো তোমাদের কিছুটা হেল্পে লেগেছে, তোমাদের কথা ভেবে আমি এইগুলো তৈরি করছি, তেমনি আমারও রিকোয়েস্ট, তোমরাও আমাদের কথা একটু ভাবো, মেম্বারশিপে জয়েন করো এবং ওখান থেকে তোমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো যেগুলো আমি পার্ট দেবো সেগুলো নিতে পারো। ওকে, তো নেক্সট আমি চলে আসছি, দেখো ইন্ডাস্ট্রি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেকের প্রয়োজন ছিল। ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, এখানে কি কি রয়েছে দেখো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আমি দিয়েছি এবং তাদের প্রথম 2023-24 বর্ষে প্রথমকে, তাদের প্রধান উৎপাদন কেন্দ্রগুলোকে এবং ডেটার উৎসটা সেটা আমি তোমাদের দিয়েছি যাতে করে বুঝতে পারো। তো বস্ত্রশিল্পে প্রথম হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে আমরা জানি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তার মূলত এখানে তামিলনাড়ু যেগুলো করে তুলো এবং নিটওয়্যার রপ্তানিতে শীর্ষে। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে গুজরাটের সুরাট এবং গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের ইচালকারিঞ্জি, যেগুলো হচ্ছে প্রধান কেন্দ্র। অটোমোবাইলের ক্ষেত্রে তামিলনাড়ু হচ্ছে প্রথম, তামিলনাড়ুর চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট অফ ইন্ডিয়া। আর কেন নামটা হলো, কারণ ইউএসএ ডেট্রয়েট হচ্ছে অটোমোবাইল শিল্পের দিক থেকে সবথেকে বেশি অগ্রগণ্য, সেই জন্য তার নাম অনুসারে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। কি কি রয়েছে দেখো, তামিলনাড়ুতে হিন্ডাই এবং ফোর্ডের কারখানা রয়েছে। সেকেন্ড রয়েছে মহারাষ্ট্রের পুনে, মহারাষ্ট্রের টাটা এবং ফোর্ডের কারখানা রয়েছে। আর গুজরাটের টাটা এবং ফোর্ড, গুজরাটের সানন্দ সব থেকে বড় অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। নেক্সট হচ্ছে ফার্মাটিক্যালস, অর্থাৎ ওষুধপত্র তৈরির ক্ষেত্রে প্রথম যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ তার রাজধানী, হায়দ্রাবাদ হচ্ছে মূল কেন্দ্র। 2 নম্বর হচ্ছে গুজরাট, আহমেদাবাদ, অ্যান্ড 3 নম্বর হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই পুনে অঞ্চলে। তেলেঙ্গানা হচ্ছে বৃহৎ ওষুধ প্রস্তুতের শীর্ষে এবং ভারতের ফার্মা রপ্তানিতে প্রায় রপ্তানিগত 2.5 লাখ কোটি। নেক্সট তথ্য প্রযুক্তি বা আইটি, প্রথম রয়েছে কর্ণাটক, বেঙ্গালুরু আমরা জানি আইটি হাব, ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ আইটি হাব হচ্ছে বেঙ্গালুরু। 2 নম্বর হচ্ছে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। 3 নম্বর হচ্ছে মহারাষ্ট্র, পুনে এবং মুম্বাই যে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নটা রয়েছে। কর্ণাটকের ভারত প্রায় 40% সফটওয়্যার রপ্তানি করে। ইস্পাত, স্টিল, ওড়িশা হচ্ছে স্টিল উৎপাদনের প্রথম। 2 নম্বর হচ্ছে ছত্তিশগড়, ভিলাই হচ্ছে তার অন্যতম। ঝাড়খণ্ডের হচ্ছে জামশেদপুর, যেটা টিসকো আমরা জানি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এছাড়াও এখানে দেখো কয়েকটা বিষয় একটু মনে রাখবে যে ভিলাই হচ্ছে ছত্তিশগড়ের গভর্নমেন্টের তৈরি, অর্থাৎ ভারত সরকারের তৈরি লার্জেস্ট স্টিল প্ল্যান্ট হচ্ছে ভিলাই। আর যদি পাবলিক বা প্রাইভেট বলে তাহলে হচ্ছে জেএসডব্লিউ, বিজয়নগর, কর্ণাটকা। প্রাইভেটের ক্ষেত্রে সব থেকে বড় জেএসডব্লিউ যে স্টিল প্ল্যান্ট রয়েছে। এই দুটো বিষয় একটু মনে রেখো। আর ওড়িশার জেএসডব্লিউ, টাটা, কেন ওড়িশা, এবং ইস্পাত উৎপাদন 100 MT, অর্থাৎ মেগাটন বা মিলিয়ন টন হতে পারে। ভারতবর্ষ স্টিল উৎপাদনে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দ্বিতীয়। আর চায়না হচ্ছে তোমার ওয়ার্ল্ডের লার্জেস্ট।
তো ওয়ার্ল্ডের যে ইকোনমিক পুরো পিডিএফটা এখানেই কমপ্লিট হলো। তাহলে ওয়ার্ল্ডের যে ইকোনমিক পিডিএফটা রয়েছে সেটা আমি 2-1 দিনের মধ্যে আপলোড করে দেবো। তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো এবং পিডিএফটা একই রকমভাবেই আমি মেম্বারশিপের যারা জয়েন করবে তাদের জন্য অ্যাটাচ করে দেবো। তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে একদম রেডিমেড তৈরি। তো কেমন লাগলো পিডিএফটা এবং ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের অবশ্যই আমি বলবো যে মক টেস্ট রিলেটেড যে ভিডিওটা রয়েছে সেটা অন্তত একবার দেখো। খুব বেশি বড় নয় ভিডিওটা, তো সেটা একবার দেখো। আর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সাথে একটা মক টেস্টের ডেমো টেস্ট কীভাবে হয় সেটারও আমি তোমাদের দেখিয়ে দেবো ওই ভিডিওতে। তো অবশ্যই তোমরা জয়েন করো মেম্বারশিপে, আশা করি তোমরা সকলেই জয়েন করবে। তো তোমাদের সকালকে ধন্যবাদ, সকলে মন দিয়ে পড়াশোনা করা, হাতে আর কয়েকটা দিন মাত্র সময় রয়েছে, সকলের জন্য ভালো হোক, অল দ্য বেস্ট।